উনি সোজা করলো কি ৩ জনে মোটরসাইকেল করে আমার বাড়িতে গেল। অনেকে বলতেছে যে উনিরা তো সামনে গেছে, তুমি হাইটা যাও। হাইটা যাইতে, যাইতে ওনারা তো ঘুরে আসবে। তো আমিও দ্রুত গেছি। যাওয়া মাত্র ওখানে গিয়ে দেখি আমার ফুফাতো বোন বিভিন্ন ধরনের বিচার দিতেছে তাদের কাছে। অথচ আমি ৫ বছরের ভিতরে ১ ঘন্টাও ছিলাম না বাড়িতে বা একটা রাত্রও ছিলাম না। আমার আব্বার জন্য কিন্তু আমার ৫ বছর আগে আমি আমার বাড়ি ছাড়ছি। প্লাস আমি যেখানে বাসা, যেখানে ছিলাম, ওখান থেকেও ২ বছর আগে ওনার জন্য আমি বাসা ত্যাগ করছি। যার জন্য ২ বছর আমার কারো সাথে যোগাযোগ ছিল না। এমনকি ওনাদের জন্যও আমি আমার বাড়িতে বন্ধু উঠতে পারিনি, আমার বাবার জন্য। তখন যখন এরকম কথা বললাম, বলার পরে ওসি সাহেব গেল। গিয়ে ওখানে আমাকে আমি গেলাম, সাথে, সাথে গিয়ে দেখে তালা দেয়া বাসায়। তো বললো তালা খোলা। আমি বলি আমার কাছে তো চাবি নাই। কয় তোমার আব্বার ফোন নাম্বার দাও। ফোন নাম্বারটা দিলাম। ফোন দিল। উনি যে আসলো মানুষটা, উনি আসলো কারণ আমি ওসি সাহেব এখান থেকে কথা বলে বাজারে যাবে, মুরব্বীদের নিয়ে বসবো, আলোচনা করবো। উনি ওনার যে স্টাফটা নিয়ে আসছে কারণ যারা যারা আসছে আম, তার সাথে তাদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক অনেক আগে, বন্ধুত্ব, প্লাস একসাথে চলাফেরা, একসাথে ওই আহ, এক কথা বলা যায় তার ফ্রেন্ড সার্কুলার। ফ্রেন্ড সার্কুলার। তো তারা সব আসছে আসছে। তো বিস্তারিত বিষয়গুলো আমি সবকিছু বললাম ওসি সাহেবকে। ওসি সাহেব আমার কাগজ দেখলো, দলিল ফলিল সব দেখলো, সবকিছু ঠিক আছে। এর ভিতরে যে ১৫-২০ জন ছিল, ২০টা লোকের ভিতরে কোনো কথা নেই, ম্যাক্সিমাম ১৮ জন লোকই বলছে কি ওর হাত পা ভাঙো, বেড়ে হাত ভাঙো। কারণ ও বাবার নামে অভিযোগ করছে। আর বাবার নামে অভিযোগ করছে, সে যদি অন্যায় না করে, কয় যতই অন্যায় করুক সে তো বাবা, কথাটা বোঝে। যতই অন্যায় করুক সে বাবা, কারণ ওর দেখা দেখি আমাদের গ্রামের ছেলে পেলে খারাপ হবে। কথাটা বুঝেন জিনিসটা। আমি অভিযোগ করছি জন্য আমারটা দেখে গ্রামের ছেলেপেলারাও এরকম হবে, ওটা তাড়াতাড়ি করতে লাগছে। বলে যে আহ, গ্রামের লোকজনকেও খারাপ করবে, গ্রামের লোকজনকে খারাপ করবে, এটা ন্যায় অন্যায় বিষয়টা আছে না। তো কথাগুলি বলতেছি আমি যে কথাগুলি বলছি, আহ, তা সবাই আমার উপর এই জন্য ক্ষিপ্ত। ক্ষিপ্ত প্রায় ২০ জন লোক যদি থাকে তার ভিতরে প্রায় ১৮ জনে আমার উপর খেপা। পুলিশের সাথে আমি কথা বললাম, তারপর ওখানে কি করছে বিস্তারিত ফোনে মার সাথে লাউড দিয়ে কথা বললাম। বলার পরে ওসি সাহেব বলতেছে আমার বাড়িতে আমি গাছ কাটছি, আহ, বিক্রি করতে না, তার কিছুক্ষণ আগে ৪০ থেকে ৪৫ মিনিট আগে যার কাছে আমি গাছ বিক্রি করছিলাম তাকে সে টাকাটা ব্যাক দিয়েছে। পুলিশ আসার প্রায় ৪০ মিনিট আগে, সর্বোচ্চ ৪০ মিনিট আগে। ১-২ ঘন্টা আগেও না। যদি ২ ঘন্টা আগেও হইতো, বিষয়টা যদি আমার নজরে আসতো বা আমার যদি কেউ জানাইতো, তাহলে আমি এই জিনিসটা নিয়ে কোনো কথা বলতাম না। পুলিশ আসার প্রায় ৪০ মিনিট আগে, ৩৫ থেকে ৪০ মিনিট আগে তাকে টাকাটা ব্যাক দিছে। তখন ব্যাপারী বলতেছে যে বাবা তোমার আব্বা তো, আমি গাছ নেবো না, তোমার আব্বা আমাকে ২০০ টাকা বেশি দিয়ে দিছে, আমি গাছ নেবো না। গাছ নেবেন না? তা এমন অবস্থা আরেকজন আছে, ও বলছে কি তুমি একটা গাছ বিক্রি করছো, আর একটা গাছ হলো তোমার আব্বা বিক্রি করে দিলা। দরকার আমার, যেই জন্য গাছটা বিক্রি করছি টাকার জন্য, টাকা আমার এদিকে অবশ্যই খরচা হয়ে গেছে, বিধায় আমার টাকার দরকার, ওই জন্য আমাকে আরেকটা গাছ বিক্রি করা লাগবে। তখন আমি পুলিশকে বললাম যে আমি যে জন্য গাছ বিক্রি করছি আমার তো এটার জন্য হয়নি। কারণ যখন থানায় অভিযোগ দিতে যাই, থানায় আসা যাওয়া করি, এগুলো সেগুলো করতে আমার গাছের টাকা শেষ। মূলত যে কারণে আমার গাছটা বিক্রি করা। তো কি করবো আমি এখন? একজনও তো আমার ওপর খুব মানে মানে না জানো কত কি, আরে আমার জায়গা, আমার কিনা জায়গা, বলে কি জায়গা তোমার এখানে কোনোই নেই কেন, তোমার মার জায়গা এখানে তোমার, মানে ওখানে বলে আমার কোনো জোর নেই, আমার ওখানে নাই। আহ, মানে অন্যরকম একটা অবস্থা। তো সেদিন তো আলোচনা করলাম, করার পরে যে পরের দিন গাছ কাটবো, আমি আমার নানি বাড়িতে চলে আসি। আমার আব্বার এক ফ্রেন্ড সম্পর্কে চাচা, উনি আমাকে রাত্রে বেলা ফোন দিচ্ছে, দিয়ে বলছে কি যে তোর আব্বার সাথে কথা হয়েছে, তো তোর যখন টাকা দরকার তো তুই গাছ দুটা বিক্রি করবি, তুই সকালে এসে গাছ বিক্রি কর। হ্যাঁ, তুই সকালে এসে গাছ বিক্রি কর, নাম হচ্ছে বাবলু, নামটা বলে দিলাম। তো বাবলুর সাথে আমার ফোন দিয়ে যে বাবা তোর বাবার সাথে আমার কথা হয়েছে, তুই এসে গাছ বিক্রি কর। তো কথা বলার পরে ফোন কাটিয়ে দিলাম। দেওয়ার পরে আবার আরেকজন আমার সম্পর্কে চাচা,
নাম বলবো না, কারণ নাম বললে তাদের অনেক সমস্যা হয়। তো উনি আমাকে ফোন দিছে, বাবা তুমি আসো, এটা মীমাংসা করা লাগবে। চাচা কি মীমাংসা করে? আমার বাড়ি জায়গা গাছ গাছলা সবকিছু আমার বাড়িতে আমাকে উঠতে দেয় না, আমাকে এরকম হুমকি দামকি দেয়, আবার নানান ধরনের কথা। মীমাংসা কি মীমাংসা করবো? তখন আমার রাগ উঠে গেল, যখন উনি যখন এগুলো করে আমার, তা আমি ওনাকে বাড়িতে জায়গা দেবো না। উনি যখন উনি যদি ভালোভাবে করতো বিষয়টা খারাপ, তার সাথে আমার কোনো বিন্দু পরিমাণ, তার সাথে কথা যেখানে বলিনি তার সাথে আমার কোনো ঝগড়াই হওয়ার কোনো প্রশ্নই আসে না, তার সাথে আমার ঝগড়া হবে কেন? তখন না আমি রাগ উঠলো যে না, আমি আমার বাড়িতে আমি তাকে জায়গা দেবো। তাকে ডাইরেক্ট ওসিকে বললাম যে আমার বাড়ি খালি করেন, আমার বাড়ি থেকে তাকে বের করেন, কারণ ওখানে আমার জন্য নিরাপদ না, আমাদের কারোর নিরাপদ না। এই কথা বলছি। সেই জন্য চাচা আমাকে বলছে কি এটা মীমাংসা কি মীমাংসা করবে? তো আমি ফোন কাটিয়ে দিলাম, উনি ফোন কাটিয়ে দিল রাগ করে ওনার কথা না শোনার কারণে। তো আমি সকালবেলা গেলাম, যেহেতু গাছ বিক্রি করার কথা বলছে। তো আমার এক আহ, সম্পর্কে চাচাতো ভাই হয়, যাই সোজা ওনাদের কাছে গেলাম, গিয়ে বললাম যে ভাই এরকম গাছ বিক্রি করবো, তা গাছের ব্যাপারে কি? যার কাছে বিক্রি করার মতো টাকা নিছে, উনি তো আর গাছ নিবে না। তো অন্য কি আর ব্যাপারে এখানে আর কেউ ব্যাপার নেই, একজন আছে। আর তে আছে, ওনার কাছে গেলাম, গিয়ে আমি আবার ওনাকে চিনি না, কারণ আমার জন্মের আগে উনি গ্রাম ছেড়েছে, জায়গা জমি বিক্রি টিক্রি করে মোটামুটি এক কথাই হলো সে দেশের বাড়িতে ছিল না, ঢাকায় না কোথায় ছিল। আমি জন্মের পর তাকে কোনোদিন দেখি নাই। যখন পরিচয় দিল যে তোমার অমুকের ভাই, কেন আমার যে বড় আব্বু আছে আমি ওনার ছোট থেকে চিনি। তো যখন ওনার ভাইয়ের কথা বলছে, তা গিয়া সালাম দিলাম, দিয়ে বললাম আপনাকে তো চিনি না, আপনি কি এই এই বড় আব্বুর কি ভাই? হ্যাঁ। তা আমি বললাম যে এরকম আমার গাছ বিক্রি করার দরকার। বা কোন গাছ? কালকে যে গাছ নিয়ে থামলো এটা? আমি বললাম হ, সাত আট একটা গাছ আছে ওইটা। তো কয় আমার কাছে টাকা নেই। তা আপনার কাছে টাকা নেই, 5-6 দিন দেরি হবে। 5 দিন দেরি হবে, ঠিক আছে 5 দিন দেরি হবে, আমি দেখি যেখানে বিক্রি করা যায়। আমার টাকার দরকার এখানে নাই, আমি পাশে 1 কিলো 2 কিলো দূরে ব্যাপারী আছে, প্রয়োজন ওনার কাছে যাবো, যেহেতু আমার টাকার দরকার। ওনার কাছে বললাম, বলে মাত্র ওখান থেকে বের হলাম, হওয়া মাত্র আরেকজনের সাথে কথা বলতেছি। তো ও আমার সাথে প্রচন্ড তর্কাতে শুরু করেছে, কারণ ওর এখানে কোনো বিন্দু ওর কোনো এখানে আসার প্রয়োজন ছিল না, কারণ এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত বিষয়। আমাদের ব্যক্তিগত বিষয়, বিষয়টা নিয়ে আউটসাইডের লোকের কোনো প্রয়োজনই ছিল না, বিশেষ করে ওর দরকার ছিল না। তো ও তখন আমার সাথে নানান ধরনের কথা বলে, নানান ধরনের তর্কতর্কি করে, তর্কতর্কি আর মানে স্বাস্থ্য ভাই হিসেবে ওকে আমি যতটুকু সম্মান দিয়ে কথা বলি, কিন্তু ও আমার সাথে যেভাবে কথা বলে মনে হচ্ছে যেন আমিও শালা হই। না ওইটাও না, সেরকমও না, মনে হচ্ছে যেন আমি ওর ভাতিজা হই, এইরকম এই ধরনের কথা বলে। যেখানে ও হচ্ছে সম্পর্কে চাচাতো ভাই, ওর আব্বাকে আমরা বরাবর করে বলি, সম্মান শ্রদ্ধার সাথে ওর সাথে কথা বলি, সম্মান সবসময় দিয়ে আসছি। অথচ ও যে ভাষায় কথা বলে, ও হয়তো ভুলে গেছে যে আমি যদি ওর আব্বাকে যদি বরাবর বলি, অর্থাৎ বড় চাচা বলি, তাহলে সেই সম্পর্কে আমি ওর হয়েছে চাচাতো ভাই। তা চাচাতো ভাইয়ের সাথে কিভাবে কথা বলা লাগবে সেটা জিনিসটা হয়তো ভুলে গেছে। তো নানা ধরনের উল্টাপাল্টা কথা। তো ওখানে থাকা অবস্থায় আরেকজন আছে, সে হচ্ছে আমার আহ, বড় চাচার বড় চাচার ভাইরা ছিল আগে, যেহেতু হয়ে গেছে। তা ওই সম্পর্কে আমরা তার খালু হিসেবে মানি, তার খালু হিসেবে মানি। সে তার ভাঙ্গারির দোকান, ওখানে তার সাথে কথা বলতেছি, হুট করে সে বলতেছে কি ওই যে স্বাস্থ্য ভাইয়ের সাথে যে তর্ক থেকে, ওকে বলছে এই ওর দোকান নিয়ে পিছনে নিয়ে বাঁধতো, বাঁধ একটা বাদাম বার কর, আর ওর বাপের ফোন দে, আর বাবা খবর দে ও কতক্ষণ বানাই, কথাটা বুঝেন ফার্স্ট এই কথা। তো ওর সাথে কথা বলার পরে কিছুক্ষণ কথা বলার পরে যখন আমি গাছের ব্যাপারীর সাথে কথা বললাম, বরাবর সাথে কথা বললাম, বলার পরে আইসা ওর সাথে কথা বলছি, এর ভিতরে ওই যে গাছের ব্যাপারী ও আবার করছে কি আমার আব্বুকে ফোন দিয়ে নিয়ে আসছে। সে বাজারের ভিতর দেখ কোন পাশে আসছে জানি না, গাছের মোটা বাদাম নিয়ে আসছে। তো আমার ওই চাষতে ভাই যেটা আমার সাথে তর্কতর্কি করলো, ও খালি কইলো ওই যে আসছে দেখ। আমি খালি পিছনে ঘুরে দেখি খালি কাঠের বাদামটা ওই
ওই গাছের ব্যবসা করে, যে ওনার দোকানের ইসে রাইখে খালি কি যেন দুটা কথা বললো, কথা বইলাই আমি ঘুরে শেষ করতে পারিনি। লাঠি নিয়ে বরাবর মধ্যে আমি ঘুরছি, বাড়ি মারছি। বাড়ি মারছে বলতে মাথায় লাগার আগে আমি ঘুরছি, ঘুরে যখন দেখছি লাঠি উপরে, তখন আমি হাতে এরকম করে উঠাইছি বাড়িটা লাগছে হাতে। তখন তখন ডাক দিলাম, কিরে ভাই তুই যে কালকে তোরা সবাই আলোচনা করলি, সবাই করলি যাওয়ার ডাঙ্গে হাত ভাঙ, হাত ভাঙ পাও ভাঙ, 20টা লোক ছিল তার ভিতরে 18টাই প্রায়। তাহলে আমি অভিযোগ করছি ওরে আমার অপরাধ হয়েছে, কালকে অনেক নীতিবান কথা বললেন, অথচ ওরা আমার কাছ থেকে 8 থেকে 10 হাত থাকে, 8 থেকে 10 হাত থাকে, ওরা তারা দাঁড়া দাঁড়া দেখতেছে। যখন একটা বাড়ি মারে তখন আমি বলতেছি, কিরে এখন আগেইস না কেন, এখন আমাকে যে মারতেছে তুই এখন ফিরা। ও দাঁড়াইয়া আছে। পর পর 5টা বাড়ি আমার এই হাতের 7টা বাড়ি লাগছে, এইখানে লাগছে, এইখানে লাগছে 2টা কি 3টা, এইখানে লাগছে, এক কথা এইটুকুর ভিতরে 5টা লাগছে, এইখানে লাগছে 2টা, মাথায় ফিরে দিয়ে। অর্থাৎ বোঝেন 7টা বাড়ি যদি আমার মাথায় একটা লাগতো আমি কি বাঁচতাম? আর ওই সময় যদি আমি একটা লাঠি না তাকে মারতাম, মানুষ বলতো কি খারাপ। যেন এই জিনিসটা না হয়, যার জন্যই কিন্তু আমি থানায় অভিযোগ দিয়েছিলাম। আর আমি যে একটা একটা কিছু রাগের মধ্যে একটা কিছু যে করবো, করার পর যদি মারা যায়, এর হিসাব কে দেবে? কিয়ামত রাখ পর্যন্ত। আমি তো সেই জিনিসটা বুঝি নাকি। দেখেন এই জিনিসটা ঘটলো, ঘটনাটা ঘটার পরে তখন আমি দৌড় দিকে একটা পাশের ইসার থেকে একটা রডের একটা বাটান 1 হাত পরিমাণ একটু নিয়ে আসছি, দৌড়তে নিয়ে আসছি। পেছন দিক দিয়ে কে যেন আবার হাত দিয়ে টান দিয়ে নিয়ে গেল যাওয়ার পরে আমি আমার মতো পিছনে সরে গেলাম। সরে যে আমি 999 ফোন দিলাম, দিয়ে পুলিশ পাঠিয়ে দিল, পুলিশ আসলো। তো এমন সময় পুলিশ আসা মাত্রই থানার থেকে আবার ফোন দিয়ে আমাকে বলতেছে কি, যে তুমি আগে ইমিডিয়েটলি চিকিৎসা করো। চিকিৎসা তো করবো, ফার্মেসি সব বন্ধ, ওষুধ দোকান সব বন্ধ। আমার ওই যে দাদা মারা গেছে, মারি দিতে পারিনি, ওনার যে ছেলে, ওনার ছেলে চার দোকানে বসলাম, বৈশা ওই চাচা আমাকে পানি ঢালে দিল অনেকক্ষণ। প্রচন্ড ব্যথা এখানে, যেহেতু ফুলে যেমন ফোলা ছিল এরকম ফোলা, আমি কিন্তু বুঝি না যে এখানে ভাঙা ওই ওই মুহূর্তে। তখন উনি আবার ফোন দিয়ে ডাক্তারকে নিয়ে আসলো, ডাক্তারকে নিয়ে আসলো সেটা পরে, কিন্তু তখন ফোন দিচ্ছে ডাক্তার আস্তে আস্তে দেরি হয়েছে। যখন পুলিশ আসছে, পুলিশ আসার মাত্রই পুলিশ আসা মাত্রই আহ, ওই যে স্বাস্থ্য ভাই, ও আইসা আমার পাশে বসলো বেরেন্সে। তখন বললাম যে কিরে ভাই, তোকে ডাকলাম তুই আসলি না, তুই এখন এখানে আসা বসলি কারণটা কি? দেখতে আসলাম। দেখতে আসলি, মারলো, কালকে বললি কি যে হলো মারে হাত ভাঙো, 20 জনের ভিতরে 18 জনে মিলে এই কথাগুলা, আবার আজকেও এগুলা কথা আমার সাথে তর্ক করলা, এখন মারলো, ফিরাইলা না, মারা শেষ এখন আইসা আমার পাশে বসছো, দেখতে আসলাম, কোন কেমনটা লাগবে? তো এই অবস্থায় এক ওই হিন্দু লোকটা আমার আব্বার বন্ধু, সে আমাদের এই পীরগঞ্জ থানার যে আহ, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আহ, কি ভগ্নিপতি না কি জানি না, পিন্টু সাহেবের খুব ঘনিষ্ঠ লোক ছিল। তার কারণ আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় সে একটু উম, সেই দাপটে বা তার সাথে চলতো, এই হচ্ছে বিষয়টা। এবং আব্বার সাথে খুব ভালো সম্পর্ক, আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, আমাদের কখনো খারাপ কিছু করেনি, তাদের সাথে খুব সম্পর্ক ভালো। কিন্তু সেই দিনই সে আইসা আমাকে, সেও কোনো কথা নেই, ওই পুলিশের সামনেই বলছে বাইরে হাত ভাঙো, আমার আব্বাকে বলছে। এই যে কথাগুলো হচ্ছে, এর ভিতরে সম্পর্ক আমার হচ্ছে আরেক দাদা, সম্পর্ক হচ্ছে আমার আরেক দাদা, উনিও উনিও হচ্ছে আপনার আহ, আর নাম নাম বলতে ইচ্ছা করলে ওটা বলতে পারতাছি না। তো উনিও মোটরসাইকেল নিয়ে, স্টিয়ারিং নিয়ে দাঁড়া আইসেই হুন্ডা অফ করে দিয়ে পুলিশকে পুলিশ সামনে আমার আব্বু বলছে বেড়ে হাত ভাঙো। বিষয়টা তো জানতে হবে কারণটা কি। এগুলো করার পরে পুলিশ ওনার সাথে একটু রাগারাগি করলো। তো 999 থেকে ফোন দিয়ে ফোন ব্যাক দিছে, দিয়ে বলছে উনি গেছে থানা থেকে লোক, আমি বলছি হ্যাঁ আসছে। কারণ অভিযোগ দেওয়ার পরও যেখানে আমার হাতে বাড়ি লাগলো, থানার এসআই বিন্দু কোনো পেলাম না, অথচ 2 দিন গেলাম। তারপরে
এগুলো করার পরে ওই আমার ওই চাচা ফোন দিয়ে ডাক্তার নিয়ে আসলো, নিয়ে আসার পরে ব্যথার ট্যাবলেট দিল। নেওয়ার পরে ওই ওসি সাহেব এবং আমার ওই দাদাই বলতেছে পীরগঞ্জে যাও। আমার আম্মার সাথে কথা বললো ফোনে। তো বলছে কি যে পীরগঞ্জে যাও, পীরগঞ্জে যা। তা পীরগঞ্জে যাবো, আমার কাছে তো টাকা নেই, আমার কাছে টাকা ছিল মাত্র 500 টাকা। তা পীরগঞ্জে গেলাম, মনে করছে হয়তো বা কেউ যাবে বা না গেলেও চিকিৎসা কোনো ব্যবস্থা করবে, কেউ কোনো কিছু করেনি। আমি সোজা পীরগঞ্জে গেলাম। পীরগঞ্জে গেলাম 500 টাকা নিয়ে, মাত্র 7টা 8টার মতো বাজে। তো যেহেতু আপনার রাত্রে কালীন সরকারি মেডিকেলে, তো খরচা মরচা দিয়ে যাওয়ার পরে এক্স রে করলাম 350 টাকা, সাথে সাথে রিপোর্ট দিল। টাকার জন্য আর ট্রিটমেন্ট করতে পারলাম না, সোজা চলে আসলাম আমাদের বাসে। আসার পরে একটা লোকে আমাকে কখনো ফোনও দেয়নি বা খোঁজও নেয়নি, জিজ্ঞাসা করেনি। আসার পর আমি একটু রাগারাগি করলাম। আসার পরে ও সেই সেই দিনই, যেদিন হলো বাড়ি মারে পুলিশের সামনে, তো পুলিশের সামনে তখনই আমি ওই রাগারাগি করলাম যে এত লোক দালাল, এই কালকে এটার জন্য 18-20 জন লোক আসলো, সবাই খালি কাজে বাড়ি যা আর হাত পা ভাঙবো। তো আমি একটু রাগারাগি করছি, রাগারাগি করার পরে ওই যে গাছের ব্যবসা যে করছে সে আসছে আমাকে মারার জন্য। তুই যা করবি বাড়িতে যা, মানে ওরা বাধাই দিয়া বলে কি বাড়িতে যা, যা করবি বাড়িতে যা, তুই লোক নিয়ে কথা বলবি না, লোক নিয়ে কথা বল না। তোমরা যে লোকগুলি গেছো, তোমাদের তো কোনো আমি ডাকি নাই, তোমাদের আমি ডাকি না। তোমরা যদি ন্যায় অন্যায় বুঝতে যদি একটা ই কথা তাহলে হতো, তোমরা সেটা করো না। তোমরা তোমাদের স্বার্থ অনুযায়ী তোমাদের বন্ধুতা বা তোমাদের সাথে যে তার সাথে যে সম্পর্ক, এটা রক্ষা করার জন্য ন্যায় অন্যায় না বুঝে তোমরা আমার সাথে অন্যায়, তোমরা কেন এটা বলবা। তখন উনি আসছে আমাকে মারার জন্য, যে গাছের ব্যবসা করে। মানে যিনি বলছে 4-5 দিন পরে নেবো, নেওয়ার কথা বলি ওনাকে আবার ফোন দিয়ে ডেকে নিয়ে আসে। অথচ দেখেন তার 2 দিন পরে সেই গাছ ওই লোকে কেটে নিয়ে গেছে আমার অন্য গাছ সহ। থানায় অভিযোগ দিলাম, পীরগঞ্জে গেলাম, টাকার জন্য চিকিৎসা করতে পারলাম না, থানায় গেলাম, অফিসারের কাছে জিডি কাগজ, দুই দুই দিন ফোন দেওয়ার পরে জিডি কাগজটা পর্যন্ত আমাকে দেয়নি। এই অবস্থায় আছি, 2 মাসের উপরে হয়ে গেছে। হ্যাঁ, আজকে আজকে সঠিকভাবে চিকিৎসা করতে পারছি না। অলরেডি মনে হয় 20,000 টাকার মতো চলে গেছে। আমি আছি আত্মীয় বাড়িতে, আমি আমার বাড়িতেও যেতে পারতেছি না, উঠতে পারতেছি না। মানে থাকা খাওয়ার একটা বিষয় আছে, চিকিৎসা সঠিকভাবে ট্রিটমেন্টও করতে পারতেছি না। এই অবস্থায় আমি আছি, যার জন্য ভিডিও মিডিও দিতে পারতেছি না। আর আমি যে বাড়িতে আসছি তার সাথে শুধু বিষয়টা যে এটা তাই না, বিষয়টা হচ্ছে আমি আমার ফ্যামিলি নিয়ে, আমার আমি যেখানে ছিলাম ওইখানে আমার কাপড়ের দোকান ছিল, প্লাস আমি আমার ফ্যামিলি অর্থাৎ আমার উনি ওখানে সংসার করতেছি, ওখানে ঢাকায় আছি। তো ওখানে পরবর্তী আমার ছোট ভাই, আমার আম্মা ওনারা যায়। যাই হোক, একটা পর্যায়ে হঠাৎ করে আমার আব্বা, আমার ছোট ফুফা থাকে বাহিরে, তো বলতেছে যে তুই মার কাছে বলছে যে এরকম বিদেশে আমার ছোট ফুফা থাকে, ও নাকি 3 মাস পরে দেশে আসবে। তো 3 মাস পরে দেশে আসলে পরে আহ, গত 2 বছর আগের কথা বলছি, 2 বছর আগের কথা, 2022 সালের কথা বলছি। আমি সেপ্টেম্বর কি অক্টোবর মাসের ঘটনা, অর্থাৎ রমজানের সময় আমার ফুফা নাকি দেশে আসবে। তো বলছে কি যে ভিসা 3টা নিয়ে আসবে। তা আমার আব্বা বলছে লোক ম্যানেজ করার জন্য। আর আমার আব্বার কথা যে লোক তো ফুফা যেহেতু নিয়ে আসবে তার বোন জামাই, সিলেক্ট পাঠিয়ে দেবো। এই হিসেবে আমার মা বলছে যে এরকম আমার আমার কথা বলছে যে যেহেতু ও কাজ কাম জানে, ওই যা, যেহেতু আর ফুফা আব্বার কাছে নাকি বলছে 2 লাখ টাকা দিতে বলছে, আর বাকিটা গিয়ে কাজ করে দিবে, এইরকম আর কি কথা বলছে। তো আব্বা মার কাছে বলছে যে আমি 1 লাখ টাকা দেবো, আর 1 লাখ টাকা ওকে ম্যানেজ করতে বলিস। তো মা আমাকে হঠাৎ করে বলতেছে যে এরকম তোর আব্বা বললো যে তোর ফুফা নাকি বিদেশ আছে, রমজানের ভিতরে আসবে ভিসা নিয়ে, তো যাবি নাকি। আমি যাবো, আমার কাছে তোর টাকা নেই, আমার কাছে টাকা নেই। তো বলছে কি টাকা তোর আব্বা এরকম দিবে 1 লাখ, আর 1 লাখ টাকা তুই ম্যানেজ করবি। তো আমি 1 লাখ ম্যানেজ করবো। আমার দোকান কাপড়
মেশিনপত্র ফ্রিজ ট্রিজ আছে, যাই হোক এগুলো বিক্রি করলে হয়তো 1 লাখ না হলে হয়তো কিছু শর্ট পড়লো, তো টান টুন দিয়ে নাহলে তোর শ্বশুর বাড়ি থেকে নিস। মানে মিথ্যা কথা আমি বলতে পারবো না, যেটা সত্য কথা ওইটাই। তো আমি আমার ফ্যামিলির সাথে কথা বললাম, দেখো কি করা যায়, ভালো যা হয় তাই করো। তা ফার্স্ট যেহেতু তার সাথে আমার কোনো ফোনে কথা হয়নি বা তার সাথে যোগাযোগ নেই, তার নাম্বারও নেই আমার কাছে। তা আমার ছোট ভাইয়ের, আমার আব্বা থাকে ঢাকায়, আমাদের ওই আমরা থেকে আবার আরেক জায়গায়, এখানে উনি কথা বলে ঢাকা চলে গেছে। তখন ছোট ভাইয়ের ফোন দিয়া, ছোট ভাইয়ের কাছে ফোন দিছে আমার ফুফা। তো ছোট ভাই আমাকে ডাক দিছে, ডাক দেওয়ার পরে ওর ফোনে কথা বললাম, বলার পরে কয়, তুমি ফোন দে, তোর ফোন নাম্বার নিয়ে তোর নাম্বার দিয়ে ফোনে কথা বল। আমি ফোনে রিচার্জ করছি 100 টাকা, বাটন ফোন। প্রায় কয় মিনিট যেন কথা বলছি সঠিক স্মরণ নাই, যেহেতু মোবাইলে তো কল রেট অনেক কাটে মালয়েশিয়ায়। 3 মিনিট কি কয় মিনিট যেন কথা বলছি। তাই 2-3 মিনিট কথা বলার পরে 100 টাকায় তো আর ব্যালেন্স থাকে না ঠিক মতো। তখন মোবাইলে এমবি ভরলাম, এমবি ভরে যখন আমি কথা বললাম আমার ওই ফুফার সাথে, তো বিস্তারিত বললো পাসপোর্ট করছো কিনা, পাসপোর্টের মেয়াদ আছে কিনা, পাসপোর্ট রিনিউ করো, বিস্তারিত কথা বললো। কথা বলার পরে যাই হোক, তো বললাম যে এরকম আমার পাসপোর্টের মেয়াদ নাই, পাসপোর্ট রিনিউ করো, এরকম আমি রমজানের ভিতরে আসতেছি, তো 3টা ভিসা নিয়ে আসবো আর লোকজন পারলে ম্যানেজ করবো। তো এরকম করে কথা বললাম। কথা বলার পরে তখন, হ্যাঁ পাসপোর্ট রিনিউ করা লাগবে। কথা বলার পরে ওই আমার সাথে কথা বললো, আমার ফ্যামিলির সাথে কথা বললো, যেহেতু তাকে দেখেনি বা চিনো না। মোবাইলে কথা বললো, মোবাইলে কথা বলার পরে কথা বলা শেষ ওই দিন। হ্যাঁ ওই দিন কথা বলা শেষ। আমার আবার আমার ফোন যেটা, আমার আবার যে ফোন, আমার টাচ ফোনের তো ওই আপনার অডিও কথা বলা যায়, কারণ আর একমাত্র ফেসবুক চালা যায় ওই টাচ ফোনে আপনার ব্যাক ক্যামেরা ফর্ম ক্যামেরা নাই, ওই নষ্ট হয়েছিল যার জন্য। তখন দেখলাম যে আমার যে ব্যালেন্স তো শেষ হয়ে গেছে। আহ, আমি করলাম কি, আমার ফ্যামিলি, আমার বালু, আমি রাস্তার পাশে বড় গাছের ভিতরে মোবাইল আটকে বাজারে রেখে আমি ভিডিও করতেছি, কারণ আমি তো এক হাতে ধরতে পারি না। তো তখন আমার ফ্যামিলির ফোনে ফোন দিলাম, অর্থাৎ আমার ওয়াইফের ফোনে ফোন দিলাম, কথা বললাম। আমার ওয়াইফকে দেখলো, আহ, কথা বলা শেষ, কথা বলা শেষ। সেদিন গেল, পরের দিন আমার ওয়াইফ গেছে ডিউটিতে, সকাল বাজে, ও গেছে সকালে 8টায় ডিউটি, 10টা কি 10:30 বাজে আমার ওয়াইফের ফোনে ফোন দিছে। আমার ফোন দিছে, আমার ফুফা আবার লুচ্চা টাইপের বলতে গেলে কি, যেটা আমি বুঝতে পারি। আমাদের সাথে কোনো সময় তার কোনো ই নাই,